এই কুসুম কুসুম দেশপ্রেমের যে দলটি তারা তো বিতাড়িত হলো 24-এর। So, আপনার কাছে কি মনে হয় যে এই কুসুম কুসুম রাজনৈতিক দলটি এই মুহূর্তে আবারও বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রভাব রাখার ভূমিকায় আসতে পারে, মানে এখন যে প্রেক্ষাপট আবার তৈরি হচ্ছে? আমরা হয়তো একটা জিনিস ভুলে যাই, তা হচ্ছে যে আহ, ধরুন যারা ধনাঢ্য সমাজ, যারা বাংলাদেশ লুণ্ঠন করে বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ধনাঢ্য সমাজটা রচনা করেছে, তাদের কিন্তু একটা চমৎকার ব্যয়তন্ত্র আছে। হ্যাঁ, আপনি রাজনীতির মঞ্চে হয়তো একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিয়ে অনেক কটু কথা বলছে, তেতো কথা বলছে, খারিজ করে দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে তাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তারা এমনভাবে একটি বেয়ায় বৃক্ষ রচনা করেছে, আপনি বাংলাদেশের ক্ষমতা কাঠামো থেকে এই বেয়ায় বৃক্ষকে কখনো উপড়াতে পারবেন না। এ কারণে এক বেয়ায় পালিয়ে ভারতে চলে গেলে দেখা যাবে যে আর এক বেয়ায় তার যে সম্পদ সেখানে রেখে গেছে, যে ব্যবসা বাণিজ্য রেখে গেছে, সেগুলো দেখাশোনার একটা সুন্দর দায়িত্ব নিয়ে নিচ্ছে। এবং এভাবেই ওটা তাদের একটা ঠিক করা আছে যে তুমি যখন জেলে আমি তখন তোমার ব্যবসা দেখব, আমি যখন জেলে তখন তুমি আমার ব্যবসা দেখবে। এবং এইভাবেই আমরা পুরনো যে অচলায়তনটা এবং আমাদের যে শোষণ নিপীড়নের যে একটা চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করেছি, যেখানে জমিদারের ছেলেই জমিদার হবে, অর্থাৎ এমপির ছেলে মেয়ে, জামাই, ছেলের বউ বা বিধবা স্ত্রী তারাই এমপি হবে, এরকম একটি চমৎকার মানে বন্দোবস্ত এখানে আছে। হ্যাঁ, তার মানে এবং আমাদের এই এই বেআই চক্কর থেকে বের হওয়ার তো উপায় নাই। খুব কঠিন। এবং এই বেয়াই চক্রটা যাতে টিকে থাকে, এই কারণেই কিন্তু এই যে একটা নবীন কিশোর নেতৃত্ব আমাদের সামনে এসেছে, তাদেরকে চট করে আমাদেরকে কি করতে হচ্ছে, খারিজ করে দিতে হচ্ছে যে ওর এটা ভালো না, ওর সেটা ভালো না, ও নষ্ট হয়ে গেছে। ও, আপনি দেখবেন এদের প্রতিও যে শব্দ ব্যবহার করা হয়েছে, আপনি দেখবেন চট করে খুব শিক্ষিত সংস্কৃতি প্রবণ মানুষ টোকাই বলে ডাকছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি কেন আমার এই যে ক্ষমতার যে বাগান, এইখানে তুমি কেন ঘোরাফেরা করবে? এখানে তো তরুণ তারুণ্যের প্রতিনিধিত্ব করবে আমার ছেলে, আমার মেয়ে। তুমি কে? তোমার বাবা মা কি করে? এইরকম একটা ব্যাপার এখানে রয়ে গেছে। এবং এবং এটা একটা আহ, এই কিন্তু অবস্থার তুমি পরিবর্তন একটা ঘটানো খুব সংস্থার কঠিন। ইনারাই তো আবার মানুষের রাজনীতি করেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, এসবের কথা বলেন। তো ওই মানুষ তো তার ক্লাসের না, তাহলে এই এই মানুষগুলো কোন রাজনীতি করেন? এই মানুষগুলোর কাছে হচ্ছে, এই ধরুন আমাদের যে দারিদ্র্য, এটা একটা পুঁজি। এটা শুধু রাজনীতির লোকই যে করেন তা না। আমি এটা খুবই স্বীকার করি যে বাংলাদেশের যে সামাজিক সূচকের উন্নয়নগুলো ঘটেছে, সেখানে অবশ্যই বাংলাদেশের যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তার একটা বিশেষ ভূমিকা আছে। কিন্তু আপনি দেখবেন যে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার যিনি আহ, প্রধান নির্বাহী হন, তিনিও কিন্তু শেষ পর্যন্ত একজন জমিদারই হয়ে উঠছেন। হ্যাঁ, মানে আপনি রাজনীতি, নাগরিক সমাজ, এই যে উন্নয়ন সংস্থা ভিত্তিক যে সমাজ, এই পুরোটার মধ্যেই আপনি দেখছেন যে এখানে দারিদ্র্য তাদের কাছে একটা পুঁজি। জনগণ শব্দটা যে তারা ব্যবহার করে, এই জনগণের মধ্যে দিয়ে তারা বোঝাতে চায় যে এই যে জনগণ আছে, দেখো এর কারণে একটা রাষ্ট্র, এখন তুমি আমাকে একটু লোন দাও বিদেশের কাছে, এই গরিব মানুষদেরকে দেখিয়ে লোন নেবে এবং তারপর লোনের টাকাটা দেশে এনে ভাগ বাটোয়ারা করে নেবে। এই মানুষগুলোর উন্নতির জন্য কোনো ভূমিকা রাখেনি আমাদের রাজনীতিবিদরা। এবং স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রের কাছাকাছি পৌঁছতে না পারার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে যে জনগণের নাম করে রাজনীতিটা করা হচ্ছে, যে জনগণের নাম করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমলারা চাকরি করছেন, যে জনগণের নাম করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিদেশ থেকে লোন নিয়ে আসছে, তারা আসলে, তাদের কাছে এই জনগণ আসলে প্রজা, এরা কখনো নাগরিক হয়ে ওঠেনি। তাহলে সেক্ষেত্রে এই যে নতুন রাজনীতির কথা যারা বলছেন, পরিবর্তনের রাজনীতির কথা যারা বলছেন, তারা আসলেই কতটা নতুন কিংবা পরিবর্তন আনতে পারবেন? মানে এটা যেমন তরুণেরা বলছেন, তরুণদের সূত্র ধরে তো বা একই সুরে তো প্রবীণরাও বলছেন, যারা এতদিন আমাদের সাথে আহ সেই এনজিও ভিত্তিক রাজনীতি করে এসছেন। এই তরুণদের
একটা বৈশিষ্ট্য আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে দেখুন, এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। ফলে আপনি খেয়াল করবেন তরুণদের মধ্যেও যারা বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তারা একে অপরের সঙ্গে বিতর্ক করছেন, বিবাদ হচ্ছে, বিসংবাদ হচ্ছে, কিন্তু কখনো সেটা কিন্তু একটা মারামারিতে শিষ্টাচার হয়ে গড়াচ্ছে গেছে। না। হ্যাঁ, এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। বাংলাদেশে এরকমটা আপনি আগে কখনো দেখেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো আহ, বড় হয়েছে, আমরা জানি যে পরিবেশটা কেমন। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন এটুকু আছে যে ঠিক আছে, আমাদের তর্কাতর্কি হবে, বেশ উত্তুঙ্গ ঝগড়া হবে, কিন্তু কি আমরা ওই মারামারিতে যাব না, একজন আর একজনকে ওভাবে শারীরিকভাবে আঘাত করব না। এই জায়গাটিতে তো আমার কাছে মনে হয়েছে যে এই যে জুলাই তারুণ্য, এরা তো এই তরুণ প্রজন্মের তারা যে রাজনৈতিক দলেই থাক, তারাই একসঙ্গে হয়েই ঐক্যবদ্ধভাবেই এই জুলাই পরিবর্তনটা এনেছে। এটা কোনো নির্দিষ্ট দলের মধ্যে আটকানো যাবে না। তো এদের সম্ভাবনার জায়গাটা কোথায় জানেন, খেয়াল করবেন যে যেই মুহূর্তেই দেখা যায় যে ওই যে পলাতক ফ্যাসিস্ট এবং তার দোসররা দেশের মধ্যে একটা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, দেশের জন্য অপমানজনক কোনো ঘটনা ঘটান, বা দেশের বিরুদ্ধে যখন কোনো একটি অশ্রাব্য প্রপাগান্ডা তৈরি করেন, তখন কিন্তু এরা কিন্তু তখন একাট্টা হয়ে যায়। আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যে তারা একসঙ্গে হয়ে যায়, অর্থাৎ তাদের যে জুলাইয়ের মাসল মেমোরি এইটা কিন্তু তাদের মধ্যে আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই এই প্রজন্মের উপর থেকে আশা ছেড়ে দেওয়াটা ভুল হবে।